নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেড রোডে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে 48 ঘন্টা রেড রোডে তিনি ধর্ণা কর্মসূচি করবেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তার এই ধর্ণা কর্মসূচি। মূলত 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সেই টাকা দিচ্ছে না। বারবার তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, কিন্তু তারপরেও টাকা দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন, তখন বলা হয়েছিল যে দুটো দফতর, এই দুটো দফতরের রাজ্য সরকারে যারা আমলারা রয়েছে তারা কথা বলবে এবং কেন্দ্রীয় সরকারে যারা আমলারা রয়েছেন তারা কথা বলবেন, শর্ট আউট করবেন এবং কিভাবে সমস্যার সমাধান হয় সেটা দেখবেন। কিন্তু তারপরে বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু কোনো উত্তর পাননি। স্বাভাবিকভাবে আজকের এই ধর্ণা কর্মসূচিতে একদিকে যেমন বিজেপিকে তিনি আক্রমণ করলেন, তিনি বললেন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চিত করছে। অন্যদিকে কংগ্রেসের সাথে জোটসঙ্গী হয়েও আজকে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীকে বললেন বসন্তের কোকিল, তিনি আসেন, ফটোশ্যুট করেন আর চলে যান। আর পশ্চিমবাংলায় যখন রাহুল গান্ধী আসছেন তখন জোটসঙ্গী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল কোনো খবর পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে খবর নিতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে যে রাহুল গান্ধী রোড শো করবেন পশ্চিমবাংলায়। কেন এটা হবে? কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে। পাশাপাশি এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেলা 1টার সময় আসেন। তারপর তার দলের একগুচ্ছ কর্মসূচি ছিল। এর মাঝখানেই তিনি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন, একটা কোর কমিটি তৈরি করে দিয়েছেন এবং ইলেকশন কন্ডাক্ট কীভাবে হবে তাও কার্যত পাটিগণিতের হিসেব দিয়ে এই নেতাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দায়িত্ব রাখা হয়েছে অরূপ বিশ্বাসকে এই দুটো জেলার ক্ষেত্রে। অন্যদিকে বিকেলের দিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে শুরু করেন, প্রথমেই তিনি বাজেট নিয়ে বক্তব্য শুরু করেন, যে বাজেট মানুষের পক্ষে হয়নি, যেখানে সাধারণ মানুষের কোনো বক্তব্য নেই। কর ছাড়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কৃষকদের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেই, মহিলাদের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেই, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে আন্দোলন তারা শুরু করেছেন সেই আন্দোলন এই মুহূর্তে থামছে না। অর্থাৎ আগামীকাল, অর্থাৎ এই যে 48 ঘন্টার কর্মসূচিতে রয়েছে, টানা 13 তারিখ অবধি কর্মসূচি সেট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, যার মাঝখানে তৃণমূল ছাত্র পরিষদ এখানে বিক্ষোভ কর্মসূচি করবে, তৃণমূল যুব কংগ্রেস করবে, তৃণমূল শ্রমিক সংগঠন করবে, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, এদেরকে আলাদা আলাদাভাবে কর্মসূচি নিতে হবে। আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। কেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? কারণ সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন দিল্লিতে এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছিলেন যে ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রচুর টাকার হিসেব, 2 লক্ষ কোটি টাকার হিসেব পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বললেন এটা সবটা মিথ্যে কথা। যে ক্যাগের কথা বলা হচ্ছে, যে রিপোর্টের কথা বলা হচ্ছে, সেটাও সম্পূর্ণ মিথ্যে। এই মিথ্যাচার বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখলেন, উত্তরের অপেক্ষা করবেন, কর্মসূচি ঘোষণা করে দিলেন এবং পাশাপাশি এটা হুঁশিয়ারও দিয়ে রাখলেন যে যারা 100 দিনের কাজের টাকা পায়নি তারা আগামীকাল আসছেন। আগামীকাল এই রোড রেডে সেই সমস্ত শ্রমিকেরা আসবেন যারা 100 দিনের কাজে টাকা পাননি, তারা যাতে টাকা পায় তার জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে। কিন্তু রাজনৈতিক মহল একটা অন্য ব্যাখ্যা দিচ্ছে। এটা রাজনৈতিক মহলের একটা বড় অংশ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 100 দিনের টাকা কর্মসূচিটা একেবারে রাজনৈতিক কর্মসূচি। এখানে মানুষের জন্য যে টাকার দাবি তিনি করছেন, এর পেছনে একটা বড় রাজনীতি রয়েছে। রাজনীতিটা কোথায়? দুক্ষেত্রেই দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিটেড হচ্ছেন, রাজনৈতিক মহল বলছে। যদি কেন্দ্রীয় সরকার 24-এর লোকসভা নির্বাচনের আগে টাকা না দেয় পশ্চিমবঙ্গকে, তাহলে তৃণমূল কংগ্রেস প্রচারে নামবে এবং তাদের এজেন্ডা হবে, হাতিয়ার হবে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলাকে বঞ্চনা করছে, তারা টাকা দিচ্ছে না। আর যদি কেন্দ্রীয় সরকার 2024-এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের যে বকেয়া সেটা দিয়েও দেয়, তাহলেও তৃণমূল কংগ্রেস তারা এই এজেন্ডা সেট করে প্রচারে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি পশ্চিমবাংলার জন্য টাকা ছিনিয়ে নিয়ে এলেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। রাজনৈতিক মহল এখানেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দুটোতেই অ্যাডভান্টেজ। কেন্দ্রীয় সরকার টাকা দিলেও অ্যাডভান্টেজ, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও অ্যাডভান্টেজ। আর এই অ্যাডভান্টেজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানতেন। রাজনীতিবিদ হিসাবে তার যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটা তিনি অনেক আগে বুঝেছেন এবং সেই কারণে এই শুধুমাত্র এই 100 দিনের কাজের টাকা চাইতে একাধিক কর্মসূচি নিয়েছেন। গত 10 মাসের যদি গ্রাফ দেখা যায় তৃণমূল কংগ্রেসের, তাহলে দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রেড রোডে 90 ঘন্টা অনশন করেছেন, 90 ঘন্টা তিনি অবস্থান করেছেন। সেই অবস্থানে তিনি এখান থেকে দাবি তুলেছিলেন 100 দিনের টাকা দিতে হবে।
এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ কর্মসূচি করেন দিল্লিতে। সেখান থেকে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান, সেখানেও তিনি অবস্থান করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে বিধায়কদের নিয়ে অবস্থান করেছেন, সেখানেও 100 দিনের কাজের টাকা। অর্থাৎ এই 100 দিনের কাজের টাকা যে রাজনৈতিকভাবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে অ্যাডভান্টেজ দেবে, সেটা তৃণমূল সুপ্রিমো জানতেন, রাজনৈতিক মহল এটা বলছে। সেই কারণে তার এই একগুচ্ছ কর্মসূচি। আজকের কর্মসূচি অনুযায়ী তার বক্তব্য রাখা হয়েছে। আজকে সারা রাতই তিনি থাকবেন এখানে। যারা অন্যান্য নেতৃত্বরা রয়েছেন তাদেরকে চলে যেতে বলেছেন, তিনি থাকছেন। এবং আগামীকাল ওই 100 দিনের যারা কর্মীরা রয়েছেন, যারা টাকা পাননি, যারা বঞ্চিত হয়েছেন বলে তৃণমূল দাবি করেছে, তাদেরকে নিয়ে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। নিঃসন্দেহে এদিকে তো আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।